শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি তারেক্স অ্যাডমিশন কটেজের সাধারণ জ্ঞানের আরও একটি নতুন ক্লাসে। তো আজকে আমরা প্রথমে লাইভে ক্লাস নেই, পরবর্তীতে আমাদের পেইড ক্লাস হয়। সো আমরা প্রথমে লাইভে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 15টি করে এমসিকিউ যথাসম্ভব ব্যাখ্যা সহকারে সলভ করার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা আমাদের পেইড ক্লাস গ্রুপে যেটা হয়, তোমরা যারা পেইড ব্যাচে আছো তোমরা তো অবশ্যই সেটা জয়েন করবা। সো কে কোন জেলা থেকে আজকে লাইভ ক্লাসটি দেখতেছো এবং ভয়েস ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। হ্যাঁ, কে কোন জেলা থেকে, এবং সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, জয়েন হয়ে যাও। তোমাদের ফ্রেন্ডস যারা আছে অ্যাডমিশন পরীক্ষার্থী, তাদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আমরা আমাদের এমসিকিউ সলভিং শুরু করবে এখনই। সব ঠিক আছে কিনা একটু জানাও। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, একটু দ্রুত জয়েন হয়ে যাও। লাইলা ওয়ানহারাবা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো একটু জানাও কমেন্ট করে, একটু দ্রুত। হ্যাঁ, আমরা শুরু করবো আমাদের এমসিকিউ সলভিং একটু দ্রুত। মিস কাতুন মার্জিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকেই দেখা যায় একটু পরে জয়েন করো। হ্যাঁ, তো পরে জয়েন করলে তো আর আগেরগুলো দেখা যায় পরে তোমরা খুব একটা আগ্রহ নিয়ে করতে চাও না। সো চেষ্টা করবে ক্লাসের শুরু থেকে জয়েন করতে। হ্যাঁ, এবং আমরা যে এমসিকিউগুলো সলভ করবো প্রত্যেকটা সবাই একদম যারা ক্লাসটি সরাসরি দেখতেছো সবাই পার্টিসিপেট করবা, সবাই কমেন্ট করবা, ঠিক আছে? নুসরাত ইমরুজ তিশা প্রেজেন্সার, ওকে, সবাই কমেন্ট করবা। যারা লাইভ ক্লাসটি দেখতেছো একজনও কমেন্ট না করে থাকবা না, সবাই কমেন্ট করবা, ঠিক আছে? ফারহান রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। তোহফাতুস বিনতে তৌফা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তাহলে আমরা শুরু করি আমাদের এমসিকিউ সলভিং। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে আমরা গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ, পরে আন্তর্জাতিক বিষয়াবলী, ঠিক আছে? তাহলে রুদ্র সরকার, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সবাই রেডি? সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা, একটু রেডি কিনা একটু জানাও যে ভাই রেডি। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, রেডি সবাই? আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? দেখো, মৌর্য বংশ, প্রাচীন ভারতীয় উপমহাদেশ, প্রাচীন ভারতের থেকে একটা কোশ্চেন। মৌর্য বংশ, আমরা জানি প্রাচীন ভারতে ছিল মৌর্য, গুপ্ত, পাল, সেন। হ্যাঁ, এই সাম্রাজ্যগুলো ছিল, তাই না? সো শুরুতে ছিল মৌর্য বংশ। হ্যাঁ, তো এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিন্দুসার, সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন। সঠিক উত্তর কোনটা হবে বলতো? তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নুসরাত ইমরুজ তিশা বলতেছ। আচ্ছা, মোহাম্মদ সিফাত, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমরা কেমন আছো জানাও। হ্যাঁ, তাহলে নুসরাত ইমরুজ তিশা বলতেছ একের সি, ওকে। তারপরে মিস খাতুন মার্জিয়া একের সি, ওকে ফাইন, ভেরি গুড। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনটাতে চলে যাই। প্রাচীন মৌর্য, এই যে মৌর্য বংশ ছিল, মৌর্য সাম্রাজ্য ছিল, এই যে মৌর্য সাম্রাজ্যটা রাজধানী কোথায় ছিল? সেটা কি পুণ্ড্রনগর, তক্ষশিলা, পাটলিপুত্র, উজ্জয়িনী? সঠিক উত্তর কোনটা হবে? 2 এর সঠিক উত্তরটা একটু জানাও যে প্রাচীন মৌর্যদের রাজধানী কোথায় ছিল? প্রাচীন মৌর্যদের রাজধানী কোথায় ছিল? 2 নম্বরটা একটু জানাও। নুসরাত ইমরোজ তিশা একের সি, মিস খাতুন মার্জিয়া একের সি এর
রিম্পি জামান একের সি, রুদ্র সরকার একের সি, কিনা বিকাশ একের সি, এমডি দেলোয়ার হোসেন সাইদি একের সি, তো তোহফাতুস বিনতে তাওফা একের সি, ইব্রাহিম হোসেন একের সি, নুসরাত একের সি। ওকে, তাহলে 2 নম্বরটা একটু বলো, প্রাচীন মৌর্যদের রাজধানী কোনটা ছিল? 2 এর সি, রুদ্র সরকার, নুসরাত সি। আচ্ছা, গুড। তাহলে প্রাচীন মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। ওকে ফাইন, আমরা 3 নম্বরে চলে যাই। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য, তাই না, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? মেগাস্থেনিস, চাণক্য, ফাহিয়ান, হিউয়েনসান। দেখো, কৌটিল্য এটা ছিল একটি বিখ্যাত অর্থশাস্ত্র, তাই না, অর্থশাস্ত্র, বিখ্যাত অর্থশাস্ত্র। কৌটিল্য কে লেখেন? চাণক্য বা কৌটিল্য অর্থশাস্ত্র, ঠিক আছে। অর্থশাস্ত্র এর জনককে? চাণক্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? মেগাস্থেনিস, চাণক্য, ফাহিয়ান, হিউয়েনসান। কোনটা বলো তো? 3-এর সঠিক উত্তর কোনটা হবে তাহলে? বি নাম্বার, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। ওকে, এবং তার বিখ্যাত অর্থশাস্ত্র আচ্ছা কৌটিল্য। তাহলে আমরা চার নাম্বারটাতে চলে যাই। দেখো, সম্রাট অশোক, সম্রাট অশোকের উপাধি ধর্মাশোক, প্রিয়দর্শী, বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন, মহান সম্রাট। 4 নাম্বারটা। তাহলে সম্রাট অশোকের উপাধি কি বলো তো তোমরা? সম্রাট অশোকের উপাধি 4 নাম্বারটা। দেখো, সম্রাট অশোক সম্পর্কে আমরা একটু জেনে নেই। সম্রাট অশোক, দেখো, খ্রিস্টপূর্ব, মনে রাখবা, একটু খেয়াল করি আমরা, খ্রিস্টপূর্ব 261 অব্দে। আচ্ছা, আমি যাচ্ছি 261 অব্দে। তার আগে তোমরা একটু বলো, তোমরা কি খ্রিস্টপূর্ব বুঝো? খ্রিস্টপূর্ব মানে কি? দেখো, খ্রিস্টপূর্ব একটা হলো আমরা জানি খ্রিস্টাব্দ, ঠিক কি, খ্রিস্টাব্দ, আরেকটা বললাম খ্রিস্টপূর্ব, ঠিক আছে, খ্রিস্টপূর্ব। দেখো, এখানে বলতেছে 261 খ্রিস্টপূর্ব 261 অব্দে। এই কথাটার মানেটা কি বলতো? এই কথাটার মানেটা হলো, খ্রিস্টাব্দ মানে ধরো এখন কত, 2026 সাল, অর্থাৎ 0 সাল ধরো, বা ধরি আমরা 00 বা 01 সাল। হ্যাঁ, এই 1 সাল থেকে নিয়ে শুরু করে বর্তমান 2026 সাল পর্যন্ত যা আছে সব হলো খ্রিস্টাব্দ। এবং এই যে 1 সালের পূর্বে, অর্থাৎ মাইনাস ধরি আমরা, যেমন এই যে খ্রিস্টপূর্ব, পূর্বে মানে হলো এই 01 সালের পূর্বে যেগুলো। ধরো আমি যদি এখানে বলি যে খ্রিস্টপূর্ব 10 সাল, তার মানে খ্রিস্টপূর্ব 10 সাল মানে কি? খ্রিস্টপূর্ব 10 সাল মানে হলো 2026 বছর, তো ধরলাম আমরা 1 থেকে তারও 10 বছর আগে, তার মানে খ্রিস্টপূর্ব 10, তার মানে 2026-এর সাথে 10 যোগ হবে, তার মানে কত বছর আগে? 2036 বছর আগে, তাই না? এটা হলো খ্রিস্টপূর্ব। এখন আমরা যদি বলি খ্রিস্টপূর্ব 261 অব্দ, তার মানে এটা কি দাঁড়ায়? তার মানে 2026-এর সাথে কি হবে? যোগ 261 যোগ হবে, তার মানে 2026 বছর, তার আগে 261 বছর যোগ করে যা হয় সেটা। ওকে, আচ্ছা, তার মানে আমরা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব বুঝতে পারছি। তাহলে আমাদের এখানে সম্রাট অশোকের উপাধি কি ছিল? তোমরা অ্যান্সার করছো 4SC, সবাই অ্যান্সার করছো, ভেরি গুড। তার মানে সম্রাট অশোকের উপাধি হলো বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। এখন আমরা বলতেছিলাম যে খ্রিস্টপূর্ব 261 অব্দে, 261 অব্দে হয়েছেটা কি তাহলে আমাদের সেটা জানতো। আমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নিই, আমি এটা সরাই ফেলতেছি, দেন আমরা একটু বুঝি যে দেখো, তাহলে আমরা এখানে সম্রাট অশোককে বলতেছি বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন, কিন্তু কেন তাকে আমরা বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলতেছি? দেখো, 261 অব্দে একটা যুদ্ধ হয়েছে, কলিঙ্গ যুদ্ধ। কি যুদ্ধ? কলিঙ্গ যুদ্ধ। কার মধ্যে?
সম্রাট অশোক এবং কলিঙ্গদের মধ্যে, কলিঙ্গ রাজার মধ্যে কি হয়, একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটা কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ+ মানুষ মারা যায়, 1.5 লক্ষ মানুষ বন্দী হয়। ঠিক আছে, তাহলে বন্দী, এটা 1 লক্ষ মানুষ ডেড মারা যায় এবং 1.5 লক্ষ বা 1.5 লক্ষ মানুষ কি হয়, বন্দী হয়। ঠিক আছে, সো এই যে যুদ্ধটা হয়, এই যুদ্ধটা হয় মূলত সম্রাট অশোক রাজ সিংহাসন গ্রহণ করার পরে, অর্থাৎ সম্রাট হওয়ার 8 বছর বা মতান্তরে 9 বছর পরে, 8 বা 9 বছর পরে এই কলিঙ্গ যুদ্ধটা হয়, বছর পর। সো এই যে 1 লক্ষ মানুষ মারা যায়, 1.5 লক্ষ মানুষ বন্দী হয়, এই যুদ্ধটা ছিল অত্যন্ত ভয়াবহ। এই যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক কি করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কি করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম নিয়ে কাজ করা শুরু করেন, প্রচার প্রসারণা শুরু করেন। এই জন্য সম্রাট অশোককে কি বলা হয়, বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। কনসেপ্টটা কি তোমরা ক্লিয়ার? কোন জায়গায় যদি না বুঝে থাকো যে বলো ভাইয়া যে আমি এখানে বুঝি না, একটু বলো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেনটা কি ক্লিয়ার? ওকে ফাইন, আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। 5 নাম্বার, সম্রাট অশোক কোন কারণে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? এই যে আমরা মাত্রই কিন্তু বিষয়টা আলোচনা করেছি, পিতার আদেশ, গুরু উপদেশ, রাজনৈতিক স্বার্থে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে। তাহলে কোনটা হবে 5-এর অ্যান্সার, একটু বলে ফেলো। আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি যে সম্রাট অশোক কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, বলো তো তোমরা। ইব্রাহিম হোসেন আবার একটু বলেন। আচ্ছা ইব্রাহিম, তুমি মনে হয় একটু লেটে জয়েন করেছো, আমরা বলতেছিলাম, আমি আবার একটু বলে দিই তোমাকে সার সংক্ষেপে তোমাদেরকে। সেটা হলো খ্রিস্টপূর্ব 261 অব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। কি হয়, কলিঙ্গ যুদ্ধ, সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে কলিঙ্গ যুদ্ধ হয়। সেই যুদ্ধে 1 লক্ষর বেশি মানুষ নিহত হয়, 1.5 লক্ষের বেশি মানুষ বন্দী হয়। অত্যন্ত ভয়াবহ একটা যুদ্ধ ছিল এবং এই যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক কি করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারণা শুরু করেন। এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। বুঝতে পারছি আমরা, খ্রিস্টপূর্ব 261 অব্দে। ইব্রাহিম তুমি কি বুঝতে পারছো? এবার একটু জানাও, বুঝতে পারছো তুমি? আচ্ছা তাহলে 5-এর অ্যান্সার কি হবে তাহলে? সবাই বলতেছে 5-এর ডি ভেরি গুড। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা থেকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তাই না? কলিঙ্গ যুদ্ধ কবে হয় তাহলে একটু মনে রাখবো তোমরা, 261 খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব, আচ্ছা খ্রিস্টপূর্ব এই সাইডে লিখবা, খ্রিস্টপূর্ব 261 অব্দে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তার মানে যদি তোমরা একটু, আমরা যদি একটু যোগ করি যে আজকে থেকে কত বছর পরে, আমরা বলতে পারি যে কত হয় তাহলে বলো তো, 2200 আর হলো তোমার 6 বছর, এদিকে হলো 81 আর 6 87, তার মানে 2287 বছর পূর্বে, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাই 6 নম্বর কোয়েশ্চেনে। কি বলতেছি, গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস কার সময় ভারতবর্ষে আগমন করেন? বিন্দুসার, সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত। 6-এর সঠিক উত্তর কোনটা হবে একটু বলে ফেলো। গ্রিক পরিব্রাজক মেগাস্থেনিস কার সময় ভারতবর্ষ আগমন করেন? হ্যাঁ, গ্রিক পরিব্রাজক মেগাস্থেনিস কার সময় ভারতবর্ষে আগমন করেন বলো তো, সঠিক উত্তর কোনটা হবে? গুড, চন্দ্রগুপ্ত মৌর্য। সবার অ্যান্সার সঠিক হয়েছে, 6-এর সি। ওকে ফাইন, আমরা 7 নম্বরে চলে যাই। দেখো কি বলতেছে এখানে, প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট, বেস্ট এম্পায়ার কে? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, সম্রাট অশোক, হর্ষবর্ধন। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট কে বলো? 7 নম্বরটা কি হবে তাহলে? প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট হলেন, একটু বলে ফেলো, কমেন্ট করে ফেলো। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য, সরি
সম্রাট অশোক। হ্যাঁ, আবার একটু দেখে নাও, সাতের সি, প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট, সাতের সি, সম্রাট অশোক, সম্রাট অশোক, ঠিক আছে, সাতের সি হবে, সাতের কোনটা হবে? চামিলি আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? চামিলি, তুমি প্রতি ক্লাসে লেট করো, আড়াইটায় শুরু হলে 2:40, 45, 50, 100, 3টায় শুরু হলে আবার 20 মিনিট লেট করো। লেট করা যাবে না, ক্লাসে শুরু থেকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? রেসপন্স অ্যাটেন্ড করতে হবে, ফুল ক্লাস ফার্স্ট টু লাস্ট, এবং রেড কি করতে হবে? অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তাহলে সাথে সঠিক অ্যান্সার সি, লাইলা বান্না আবা মোহনা রিথিন, সাতের সি, মিটু নাহার, সাতের সি, এমপি দেলোয়ার হোসেন, সাতের ডিনা দেলোয়ার, ডিনা সি, আর এস নোহা, সাতের এ না, সাতের সঠিক উত্তর হবে সি, ঠিক আছে? প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক। আচ্ছা, আমরা 8 নম্বরে চলে যাই। দেখো, তমুদ্দিন মজলিস। দেখো, তমুদ্দিন মজলিসটা ছিল কি? একটি সাংস্কৃতিক সংগঠন, তাই না? পরীক্ষা আসতে পারে যে তমুদ্দিন মজলিস কি ধরনের কি বলা যায় অর্গানাইজেশন, সংস্থা বা সংগঠন ছিল, সেটা কি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নাকি কি ধরনের? হ্যাঁ, তাহলে নাকি ধর্মীয়? তাহলে তমুদ্দিন মজলিস ছিল একটি সাংস্কৃতিক সংগঠন, একটু মনে রাখবা। হ্যাঁ, তমুদ্দিন মজলিস কি ছিল? সাংস্কৃতিক সংগঠন। বলতেছে এটা গঠিত হয় কবে? 1946 এর 14 আগস্ট, 1947 এর 2 সেপ্টেম্বর, 1948 এর 21 ফেব্রুয়ারি, 1952 সালের 23 মার্চ। আমরা জানি তমুদ্দিন মজলিস ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন, তাই না? আচ্ছা, যে সংগঠনটি ভাষা আন্দোলনে অত্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, রাইট? ওকে, তাহলে তমুদ্দিন মজলিস গঠিত হয় কবে? 8 সঠিক অ্যান্সারটা একটু কমেন্ট করে ফেলো, কোনটা হবে তাহলে 8 সঠিক উত্তর? আচ্ছা, তাহলে 1947 সালের 2রা সেপ্টেম্বর। ওকে, ফাইন। ওকে, 9 নম্বরে চলে যাই আমরা, দেখি 9 নম্বরটা কি বলছে। তমুদ্দিন যেটাই বলো, তো গঠিত হয় কার নেতৃত্বে? মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অধ্যাপক আবুল কাশেম। এটা তোমরা জানার কথা, অনেকে জানো, দেখি একটু কমেন্ট করে ফেলো তাহলে। তমুদ্দিন মজলিসটা গঠিত হয় কার নেতৃত্বে? আচ্ছা, অধ্যাপক আবুল কাশেম, ঠিক আছে, 9D। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? আমরা জানি প্রাচীন জনপদ, এটা একটা জনপদ, তাই না? জনপদ। তাহলে এখানে বলতেছে বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নাকি কুমিল্লা ও নোয়াখালী? কোনটা হবে বলো তো? আমরা জানি সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? তোমরা বলো, সবচেয়ে প্রাচীন জনপদ, সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? 1 নাম্বার। 2 নাম্বার হলো সবচেয়ে বড় জনপদ কোনটা ছিল? সবচেয়ে বড় বা বৃহৎ যাই বলি জনপদ। তোমরা একটু এই দুইটার অ্যান্সার এবং এটা একটু অ্যান্সারটা বলো তাহলে। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? দেখি 10 নম্বর অ্যান্সার করেছো তোমরা, 10 ডি, ভেরি গুড। তাহলে কুমিল্লা, নোয়াখালী ছিল সমতট। তাহলে এটা বলে ফেলো, সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা এবং সবচেয়ে বড় জনপদ কোনটা ছিল? একটু বলে ফেলো তো, একটু দ্রুত বলে ফেলো। সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা, সবচেয়ে বড় জনপদ কোনটা ছিল? আচ্ছা, তোমরা লিখতে থাকো, আমি লিখে দিই। যারা পারো লিখো, না পারো আমারটা দেখে তারপরে লিখে ফেলবো। সবচেয়ে প্রাচীন জনপদ ছিল পুন্ড্র, তাই না? পুন্ড্র। সবচেয়ে বড় জনপদ ছিল বঙ্গ, তাই না? এই যে বঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, এটা বঙ্গ জেলা ছিল, বঙ্গ জনপদ ছিল, ফরিদপুর, এগুলো নিয়ে, তাই না? আচ্ছা, বঙ্গ বড় জনপদ বঙ্গ। তোহফাতুস বিনতে তাওফা, পুন্ড্র। তার মানে পুন্ড্র ছিল সবচেয়ে প্রাচীন। ভেরি গুড, ভেরি গুড। তার মানে তোমরা একটু একটু পড়াশোনা করতেছো, তাই না? গুড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা ছিল? চট্টগ্রাম, সিলেট, যশোর, খুলনা।
প্রথম শত্রুমুক্ত জেলা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী পাক বাহিনী থেকে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা ছিল বলো তো? চট্টগ্রাম, সিলেট, যশোর নাকি খুলনা? 11 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা দেখো, প্রথম শত্রুমুক্ত জেলা ছিল যশোর। আচ্ছা তোমরা বলো তো, এই যে যশোর, এটা তো বিভাগ না, এটা জেলা, এটা কোন বিভাগে? যশোর জেলাটা অনেক সময় প্রশ্ন আসে এরকম, যে যশোর জেলা, এই জেলা, ওই জেলা, কোন বিভাগে? তাহলে যশোর জেলাটা কোন বিভাগে বলো তো? যশোর জেলাটা কোন বিভাগে? একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন, আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল, তাই না? এটাও কোথায়? যশোরে। একটু লিখে ফেলো কমেন্টে, হ্যাঁ। সবচেয়ে বড় স্থলবন্দর এটা কি? বেনাপোল, যশোর। এটা কি সবচেয়ে বড় স্থলবন্দর? সবচেয়ে বড় স্থলবন্দর, তাই না? আচ্ছা, তো বলতেছিলাম আমরা যে যশোরটা কোন বিভাগে? যশোর হলো খুলনা বিভাগে, খুলনা বিভাগের একটা জেলা, তাই না? আচ্ছা, দালিয়ালিয়া খুলনা বিভাগে। গুড, ভেরি গুড। দেলোয়ার হোসেন খুলনা বিভাগ, ভেরি গুড। আমরা তাহলে 12 নম্বরে চলে যাই। এরপরে, মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক উপাধি কয়টি? 3, 4, 5, 6। বীরত্ব সূচক, মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক উপাধি কয়টি একটু বলে ফেলো তাহলে। মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক উপাধি কয়টি? 12। 4টি। 12, 4, সৈয়দাতুন নিশাত 4টি। ভেরি গুড। 4টা একটু জানি আমরা, একটু কমেন্ট করে লিখে ফেলো তোমরা। বীর শ্রেষ্ঠ একটু লেখো তো তোমরা, দেখি। আমার আগে লিখে ফেলো। বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তাহলে কয়টা? 4টা। কয়টা? 4টা। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। রাইট? ওকে। আমরা জানি বীর শ্রেষ্ঠ হলো 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন, আর বীর প্রতীক 426 জন। এগুলো একটু মনে রাখবে, একটু লিখে ফেলো, হ্যাঁ। একটু কমেন্টে লিখে ফেলো, একটু কমেন্টে লিখে ফেলো, হ্যাঁ। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক বীরত্ব সূচক উপাধি 4টি। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বীর শ্রেষ্ঠ হলেন 7 জন, বীর উত্তম 68, বীর বিক্রম 175, ঠিক আছে, 175, আর বীর প্রতীক 426 জন। ওকে ওকে, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছে? বাংলাদেশের পক্ষে, বিপক্ষে না, বাংলাদেশের পক্ষে ছিল। অর্থাৎ তোমরা ইজিলি বুঝো যে 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হচ্ছিল, ওই যুদ্ধে বাংলাদেশের, এই 4টা দেশের মধ্যে বাংলাদেশের পক্ষে ছিল কোন দেশ? সোজা কথা। যুক্তরাষ্ট্র ছিল? চীন ছিল? যুক্তরাজ্য ছিল? না, এটা ছিল না। চীন ছিল না, পরে আসছে পক্ষে। যুক্তরাজ্য ছিল না। একমাত্র সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া, বর্তমান কি রাশিয়া বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে। ঠিক আছে, তাহলে 13 সঠিক আনসার ডি। ভেরি গুড। ওকে, 14 নম্বর, হিমচড়ি। হিমচড়ি একটা ঝর্ণা, তাই না? হিমচড়ি ঝর্ণা কোন শহরের নিকট অবস্থিত? চট্টগ্রাম, বান্দরবান, কুয়াকাটা, কক্সবাজার। হিমচড়ি ঝর্ণা কোথায় বলো তো? হিমচড়ি ঝর্ণাটা হলো কক্সবাজার, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তার মানে 14 নম্বরটা কমেন্ট করছো তোমরা। 14 হিমচড়ি কক্সবাজার হবে। 14 ডি, হ্যাঁ, হিমচড়ি কক্সবাজার, ঠিক আছে। আচ্ছা,
15 নম্বর কোশ্চেনে চলে যায়। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 350, 420, 271, 193। একটু কমেন্ট করে ফেলো তাহলে কোনটা হবে 15 নম্বরটা। দেখো, ভারতের সাথে মনে রাখবা, ভারতের সাথে হলো 4156 কিলোমিটার, ঠিক আছে। আর মায়ানমারের সাথে মনে রাখবা 271 কিলোমিটার। কত? 271 কিলোমিটার। মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত দৈর্ঘ্য 271 কিলোমিটার। 15C। ওকে, তাহলে আমাদের বাংলাদেশ পার্ট শেষ। এবার আমরা আমাদের আন্তর্জাতিক পার্টের 15টা এমসিকিউ সলভ করব, ঠিক আছে। আচ্ছা, প্রাচীন মিশরীয় ইজিপশিয়ান সিভিলাইজেশন, মিশরীয় সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাইগ্রিস, ইউফ্রেটিস, সিন্ধু, নীল নদ। মিশরীয় সভ্যতা, বলো, মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ষোলো নাম্বারটা একটু কমেন্ট করে ফেলো। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে? টাইগ্রিস, ইউফ্রেটিস, সিন্ধু, নীল নদ। তাহলে 16-র অ্যান্সার বলতেছে সব মোহন রিথিন। জি, ভেরি গুড। তাহলে প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, তাই না? নীল নদের পানি কি নীল? না, নামেই নীল নদ, পানি কিন্তু নীল না, ঠিক আছে। আচ্ছা, দেখো, মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? নীল নদের তীরে, ওয়াংহো নদীর তীরে, এটা তো চীনে, এটা না। সিন্ধু নদী, না, নাকি টাইগ্রিস ইউফ্রেটিস? তাহলে সঠিক উত্তর হবে আমাদের 17-র সি, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া। সিন্ধু নদীর তীরে তো সিন্ধু সভ্যতা, তাই না? তাহলে নীল নদ হলো, আমরা বলতে পারি, মিশরীয় সভ্যতা, তাই না? মেসোপটেমিয়ার টাইগ্রিস ইউফ্রেটিস হলো মেসোপটেমিয়া। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, ঠিক আছে। আর হোয়াংহো নদীতে আমরা বলতে পারি যে চাইনিজ সভ্যতা, চৈনিক বা চাইনিজ, ঠিক আছে, চাইনিজ সভ্যতা বলতে পারি আমরা, তাই না? আচ্ছা আচ্ছা, তারপরে দেখি আমরা 18 নম্বরটা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? মিশর, ইরান, ইরাক, তুরস্ক। 18 নম্বরটা একটু কমেন্ট করে ফেলো। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? 18 নম্বরটা বলো তো কোনটা হবে? মিশর, ইরান, ইরাক, তুরস্ক। ইরাক, ঠিক আছে, ইরাকে অবস্থিত, রাইট। ওকে, তারপরে দেখি আমরা ইতিহাসের জনক। তোমরা অনেকে জানো এটা, থুকিডিসিস, প্লেটো, অ্যারিস্টটল, হেরোডোটাস। কোনটা হবে? অ্যারিস্টটল তো আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের জনক, তাই না? আচ্ছা, তাহলে ইতিহাসের জনককে 19 নম্বরটা বলো তো। ইতিহাসের জনক, ইতিহাসের জনক হলেন হেরোডোটাস, ঠিক আছে। হেরিডোটাস কোথাও কোথাও আছে, হেরো হোয়াট এভার, যাই হোক, তাহলে ইতিহাসের জনক হলেন হেরোডোটাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা 20 নাম্বার। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আকবর, হুমায়ুন, বাবর, শাহজাহান। কে? কোনটা হবে? আচ্ছা, এটা আমরা একটু ব্যাখ্যা করি। আমরা জানি 1526 সালে কি হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ, তাই না? পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল। ইব্রাহিম লোদি ভার্সেস কে? বাবর, ঠিক আছে, বাবর। ইব্রাহিম লোদি কে ছিলেন? তিনি ছিলেন যে 1204 সাল থেকে যেই কি হয় বাংলা
ভারতীয় উপমহাদেশে সুলতানি শাসনামল ছিল, তাই না? এবং সুলতানি শাসনামল ছিল 1526 সাল পর্যন্ত। তাহলে এটা আফগানি সুলতানি শাসনামল বলা যায়, যে আফগানি সুলতান বলতে পারি আমরা তাহলে ওনাকে, আফগানি সুলতান। ঠিক আছে, আফগানি সুলতান। তাহলে 1526 পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদির সাথে কার হয়? বাবরের। আফগানি, তিনি কি ছিলেন? আফগানি সুলতান। তখন কি হয়? বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে। বাবর কি করেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। পরাজিত করে ভারতবর্ষে কি করেন? মোগল সাম্রাজ্যের পত্তন ঘটান বা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, কনসেপ্টটা কি ক্লিয়ার? একটু বলো তো কমেন্টে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, শিল্প বিপ্লবের সূচনা ঘটে কোন দেশে? ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। কোনটা বলো তো? শিল্প বিপ্লবের সূচনা ঘটে কোন দেশে? সঠিক উত্তর কোনটা হবে তাহলে? শিল্প বিপ্লবের সূচনা ঘটে কোন দেশে? শিল্প বিপ্লবের সূচনা ঘটে ইংল্যান্ডে, তাই না? যাকে আমরা বলি ইউকে, ইউনাইটেড কিংডম। শিল্প বিপ্লবের সূচনা ঘটে ইংল্যান্ডে। ওকে, মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? কিউনিফর্ম, ব্রাহ্মী, হায়ারোগ্লিফিক নাকি ল্যাটিন? মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হতো, কি বলা হয় বলো? তাহলে কি হবে 22 সঠিক উত্তর? গুড, ভেরি গুড। মোহনা, রিথিন, রিম্পি জাহান, দেলোয়ার হোসেন। আচ্ছা, হায়ারোগ্লিফিক। তাহলে হায়ারোগ্লিফিক, মিশরীয় সভ্যতা চিত্রলিপিকে কি বলা হতো, কি বলা হয়? হায়ারোগ্লিফিক। ওকে, আচ্ছা। 23 নম্বরে চলে যাই আমরা। অ্যাডামস পিক একটা তীর্থস্থান, ধর্মীয় তীর্থস্থান। এটা কোথায়? ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। অ্যাডামস পিক এই তীর্থস্থানটি কোথায় বলতো? তাহলে অ্যাডামস পিক তীর্থস্থানটি অবস্থিত শ্রীলঙ্কায়, 23 ওকে, আচ্ছা। 24 নম্বরে চলে যাই আমরা। পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? পৃথিবীতে দেশ আছে 220-এর উপরে ধরা হয়, 220 প্লাস দেশ আছে, তবে সবগুলো স্বাধীন নয়। তাহলে স্বাধীন দেশ কয়টা? 193, 94, 95, 97। স্বাধীন দেশ কয়টা বলো তো তাহলে? 24 নাম্বারটা বলো। পৃথিবীর স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন দেশ কয়টা বলো তো? তার মধ্যে স্বাধীন দেশ হলো 195টা। 195টা স্বাধীন দেশের মধ্যে জাতিসংঘভুক্ত হলো 193টা। জাতিসংঘভুক্ত, ঠিক আছে, 193। ওকে, 197 হবে না ইব্রাহিম, 197 হবে না। পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 195। ওকে, এবং জাতিসংঘভুক্ত 193। 24-এর সি হবে। ওকে, সাইয়েদাতুন নিশা 24-এর সি। গুড, তাহলে সঠিক উত্তরটা লিখে বলো 24-এর সি। প্রদেশ নাম্বারটা দেখি আমরা এবার। কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না? তুরস্ক, পাকিস্তান, চীন, জাপান, কুয়েত, কাতার। অর্ধনমিত মানে উপর থেকে অর্ধেক পর্যন্ত নামানো হয় না কোন দেশের? সেটা হলো সৌদি আরব এবং ইরান। কেন? কারণ সৌদি আরব এবং ইরান উভয় দেশের পতাকার মধ্যে কালেমা আছে। কি আছে? কালেমায়ে তাইয়্যিবা। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আছে। ঠিক আছে, কালেমা আছে। তাহলে কালেমা যেখানে আছে সেটা কি করানো হয় না, কখনোই অর্ধনমিত করা হয় না। সৌদি আরব এবং ইরান। 25-এর বি। বুঝতে পারছি আমরা? আচ্ছা,
26 নম্বরটা দেখি আমরা, ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রা, দেখো আমরা জানি রিঙ্গিত হলো মালয়েশিয়ার মুদ্রার নাম, তাই না? মালয়েশিয়ার মুদ্রার নাম। বাত হলো কোনটা বলো? থাইল্যান্ডের মুদ্রার নাম। বাত কি? থাইল্যান্ডের মুদ্রার নাম। ইয়েন হলো জাপানের মুদ্রার নাম। ইয়েনটা কি? জাপানের মুদ্রার নাম। তাহলে বাদ থাকে কি? ডং। কি? ডং। ভিয়েতনামের মুদ্রার নাম ডং, ঠং না কিন্তু, হ্যাঁ, ডং। ঠিক আছে, ভিয়েতনামের মুদ্রার নাম কি তাহলে? ডং। ওকে, 26-এর ডি হবে। 26-এর কোনটা হবে? ডি নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা 27 নম্বরে চলে যাই। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি, কংগ্রেস, সিনেট, ডায়েট। কংগ্রেসটা একটু মনে রাখবা, ইউএসএ যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম, এটা প্রায় পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে জাপানের পার্লামেন্টের নাম কি? কোনটা হবে বলো? ন্যাশনাল অ্যাসেম্বলি, কংগ্রেস, সিনেট, ডায়েট। জাপান, জাপান কোনটা হবে তাহলে? একটু কমেন্ট করে ফেলো, জাপানের পার্লামেন্টের নাম। সাতাইশ, একটু কমেন্ট করে ফেলো। গুড, ভেরি গুড। জিম সরকার, দালিয়া লিয়া, লাইলা ওয়ান্নাহার আভা, মোহনা রিথিন, সাইয়েদাতুন নিশা, নুসরাত ইমরোজ তিশু, সবার উত্তর সঠিক হয়েছে। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। ওকে, ডায়েট। আচ্ছা, 28 নম্বরে যে আমরা, জার্মানির মুদ্রার নাম কি? দেখো, মার্ক, ফ্রা, পাউন্ড, ইউরো। আমরা জানি জার্মানি একটা ইউরোপের দেশ, ইউভুক্ত দেশ, ইউরোপীয় ইউনিয়ন। আর ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রার নাম আছে। একক মুদ্রার নামটা কি? মার্ক, ফ্রা, পাউন্ড, ইউরো। বলো তো তোমরা, ইউরোপীয় ইউনিয়ন বা জার্মানি যেটাই বলো, যেটা মুদ্রার নামটা তাহলে কি হবে? 28 নাম্বারটা, 28 নাম্বারটা কি হবে? আচ্ছা, তাহলে জার্মানির মুদ্রার নাম হলো ইউরো। ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে 28টি দেশ আছে, সরি বর্তমানে 27টি দেশ, 27টি দেশ আছে, সবগুলো দেশের মুদ্রার নাম কি? ইউরো। ওকে, তাহলে 28-এর ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আমরা 29 নম্বরে চলে যাই। একটু আগে আমরা যুক্তরাষ্ট্রের আইনসভা আলোচনা করেছিলাম। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? পার্লামেন্ট, ডায়েট, ন্যাশনাল অ্যাসেম্বলি, কংগ্রেস। দেখি তোমাদের ক্লাসে কতটুকু তোমরা অ্যাটেন্টিভ, মনে আছে কিনা। মাত্রই আমরা একটা কোয়েশ্চেন আগে আলোচনা করেছি, যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? বলো তো কোনটা হবে তাহলে? যুক্তরাষ্ট্রের আইনসভার নাম একটু ফাস্ট, হ্যাঁ একটু ফাস্ট। তাহলে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? গুড, 29-এর ডি, কংগ্রেস। ঠিক আছে, হ্যাঁ, মোহনা রিথিন 29-এর ডি, মোহাম্মদ হাসান বায়োজিদ 29-এর ডি। গুড, ভেরি গুড। 30 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। বাকু কোন দেশের রাজধানী? কাজাখস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, আজারবাইজান। বাকু রাজধানী, কোন দেশের রাজধানী বাকু বলো তো? 30 নম্বরটা একটু বলে ফেলো, বাকু কোন দেশের রাজধানী? কি হবে সঠিক উত্তর তাহলে? 30 নম্বরটা, বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজান। ঠিক আছে, আজারবাইজান। গুড। আচ্ছা, 30টা এমসিকিউ হলো। এবার তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, বলো তো বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে?
আমরা জানি প্রত্যেকটা দেশের এক একটা রাজধানী আছে, কোনো দেশের দুইটা তিনটাও আছে, বাণিজ্যিক, সাংস্কৃতিক, তাই না, বিভিন্ন ধরনের। যেমন বাংলাদেশের রাজধানী প্রশাসনিক আমরা বলি ঢাকা, বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। সো ম্যাক্সিমাম দেশের একটাই রাজধানী প্রধান, যেটা বিভিন্ন দেশে দুই তিনটাও হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন বিভিন্ন দেশের রাজধানী বুঝলাম, আবার প্রদেশেরও রাজধানী হবে। বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশ থাকে না, যেমন কলকাতা, যেমন তোমার ভারত একটা দেশ, তার একটা প্রদেশ হলো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা, তাই না। তার প্রদেশেরও রাজধানী হয়, দেশের হয়। আবার বিশ্বের রাজধানী, বিশ্বের কি রাজধানী হয় বলো তো? বিশ্বের, সারা পৃথিবীর রাজধানী হয়, হয় কি না বলো? বিশ্বের কি রাজধানী হয়? তোমাদের কি মনে হয় বলো তো? কি হবে, কি মনে হয় তোমাদের? বিশ্বের কি রাজধানী হবে? জানা আছে বিশ্বের রাজধানী হয়? তোমাদের অপিনিয়ন কি, বা তোমাদের কনসেপ্ট, ধারণা কি এই ব্যাপারে? বিশ্বের কি রাজধানী হয় বলো তো? প্রথম কর্তা হলো পৃথিবী, বিশ্ব তো একক একটা কোনো দেশ নয়, সুতরাং এটার নির্দিষ্ট একক কোনো রাজধানী প্রথমত বা সাধারণত নেই। তবে তবে আমরা জানি ইউএন বা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, জাতিসংঘ, তাই না, জাতিসংঘ, আমরা জানি জাতিসংঘভুক্ত দেশ 193টি। জাতিসংঘভুক্ত দেশ কয়টা? 193টি। কেউ বলতেছো জানি না, জানি নিউ ইয়র্ক, কেউ বলতেছো জানি না। আচ্ছা, তাহলে এই যে জাতিসংঘ, তার মানে এই জাতিসংঘটা কি করে? এই 193টা দেশের প্রতিনিধিত্ব করে, প্রেজেন্টেশন করে, প্রেজেন্টেটিভ কে? জাতিসংঘ। সুতরাং জাতিসংঘটা কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। জাতিসংঘ কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কটা কোথায়? ইউএসএ বা যুক্তরাষ্ট্র। সুতরাং ইউএন বা জাতিসংঘটার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত হওয়ায় নিউ ইয়র্কেই কি বলা হয়? বিশ্বের রাজধানী হিসেবে অভিহিত করা হয় বা বলা হয়। কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পারছি আমরা সবাই? ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। তোমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ ক্লাস তো শেষ হলো, এখন আমাদের পেড ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 8-10 মিনিট পরে আমরা আমাদের পেড ক্লাসটা শুরু করতেছি। সো যারা লাইভ ক্লাসটা এতক্ষণ দেখলা, সবাই মাস্ট পেড ক্লাসটাতে এখন যুক্ত হবা, ঠিক আছে? এভরিওয়ান, সবাই মাস্ট কিন্তু যুক্ত হবা। আমরা আজকের পেড ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এমসিকিউ আলোচনা করব, লেকচার 13 এবং 14 উপরে। সব কেউ মিস দিবে না, সবাই রেডি হয়ে যাও। আমরা 8-10 মিনিটের মধ্যে আমাদের পেড ক্লাসটা শুরু করব, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে। যারা লাইভে দেখতেছেন, অনেকে আছেন যে আমাদের পেড ক্লাসে নাই, তো তারাও যুক্ত হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের পেড বেসে যুক্ত হওয়ার প্রয়োজন। বিস্তারিত জানার জন্য ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন। এবং আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু ঈদের পর থেকে শুরু হতে যাচ্ছে, আরও বিশাল পরিসরে। আমরা আরও ব্রডলি বেশি ক্লাস, বেশি ইনফরমেটিভ, বেশি ইনফরমেশন, বেশি এমসিকিউ সলভিং, সব বেশি এবং লেকচার সহ খুব ভালোভাবে কিন্তু আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচটা শুরু করতে যাচ্ছি। সো যারা সেকেন্ড টাইম এক্সাম দিবা, তোমরা কিন্তু ক্লাস ব্যাচটাতে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? যুক্ত হয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবা। সবাই মাস্ট একটু পরে পেড ক্লাসে যুক্ত হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।